বড় লোক কেমনি হওয়া যায়? বড় লোক হইতে গেলে এগুলোই লাগবে। কি? ক্লাস আমি আমি 11 আমি পড়াইতে পারবো না। কম্পিউটার নাকি ক্লাস 11 আজকে? হ্যাঁ, লাইভ শুরু হয়েছে। হ্যাঁ, বাংলা ক্লাস হইবে না, কম্পিউটার হইবে, কম্পিউটার লোন। আমি কম্পিউটার পড়াইতে পারি? বলেন তো আইসিটি এর পুনরূপ কি? আমি পারি না ভাই। বলেন আইপি এর পুনরূপ কি? লাইভ শুরু হয়েছে, তুমি কথা কও। লাইভ শুরু করছস? হ্যাঁ, সি 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 নাসির স্যার কম্পিউটার পারে না, আইপি পারে না, ডোমেইন পারে না, হ্যাঁ, ওয়েব হোস্টিং পারে না, কয়জনে পারে ওয়েব এটা? সার্ভার ভাই, এটা পারে না। কয়জন পারে দেখেন তো। সত্যি কথা বলতে আমরা আইসিটি তে সবাই দুর্বল, কারণ আইসিটি এমন একটা সাবজেক্ট। আমার কাছে এটা করতে গেলো আচ্ছা। সো কলেজের ভাই বোন, আজকের ক্লাসটা আসলে খুবই অ্যামেজিং একটা ক্লাস হবে, কারণ আজকের ক্লাসটা একটা কম্পিউটারের উপর ক্লাস হবে। আর আপনারা যারা প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20 গ্রেড এবং বিসিএস এ এই আইসিটি কে ভয়ের জায়গায় রেখেছেন, সে ভয়টা আজকে আমরা দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আজকের টপিকটা এতটা অ্যামেজিং একটা টপিক, যে টপিক থেকে হর হামেশাই আমার কম্পিউটার থেকে বিসিএস 47তম বিসিএস পরীক্ষা যারা দিব, বিশেষ করে তার আগে 2-3 থেকে 4টা মার্ক এমনিই কমন পেতে পারি ইনশাআল্লাহ। কারণ ওয়েব ডিজাইনের ভেতর থেকে আমরা সবাই জানি ডোমেইন, আইপি, ওয়েবসাইট, ওয়েব সার্ভার, এই জায়গাগুলো থেকে কি পরিমাণ কোশ্চেন আসে, এবং ওয়েবসাইটের প্রকারভেদগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এই যে এর ভেতরের অভ্যন্তরীণ কিছু কারিকুলাম নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের ক্লাসের লিমিটেশনটা খুব শর্ট হবে, কিন্তু ক্লাসটা খুবই অ্যামেজিং হবে। সো কলেজের ভাই, কলেজের বোন, সবাই আমরা আজকের ক্লাসটাকে শেয়ার করব, কারণ আজকে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 গ্রেড বলেন, সবার জন্যই এমন একটা টপিক আমি সিলেক্ট করেছি যে টপিক থেকে সবসময় প্রাইমারিতেও প্রশ্ন আসে, নিবন্ধনেও প্রশ্ন আসে, আর বিসিএস এ তো যারা পরীক্ষা দিবে তারা চোখটা বন্ধ করে থাকলেও আজকে আমি যা পড়াবো এখান থেকে মিনিমাম 2টা থেকে 3টা মার্ক কমন পাবে। তার মানে যারা এবার 47তম বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসটা, এবং 10 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় কিন্তু এই কম্পিউটার থেকে প্রশ্ন আসে। আপনারা জানেন যারা অফিসিয়াল পরীক্ষাগুলো দেন কম্পিউটার অপারেটর পদে, তাদের কিন্তু কম্পিউটার একদম ফরজ আসবেই। সুতরাং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর 47তম বিসিএস পরীক্ষা আমরা জানি বিসিএস আমাদের 15 নম্বর কম্পিউটার থেকে আসে। তার ভিতরে অন্যতম একটা হলো ওয়েব ডিজাইন। এই ওয়েব ডিজাইন থেকে আপনি 2 থেকে 3 নম্বর কমন পাবেন, যে কথা আমরা স্যারের মুখ থেকে শুনলাম। এবং এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না, ডোমেইন নাম কি, আইপি অ্যাড্রেস কি, ওয়েবসাইট কি, আইপি এর পুনরূপ বোঝে না অনেকে। অথচ এই আইপি থেকে কত প্রশ্ন আসছে আপনারা জানেন? এই ডোমেইন থেকে কত প্রশ্ন আসছে জানেন? একটা ওয়েবসাইট থেকে কি পরিমাণ প্রশ্ন আসে? ওয়েব সার্ভারটা কি, এটাও আমরা অনেকে বুঝি। একজন কমেন্ট করেছে মামুনুল স্যারকে অনেক সুন্দর লাগে, মানে তোমার চুল ছোটটা দেখলে এদের নাকি স্টুডেন্ট অনেক ভালো লাগে। আচ্ছা কলেজের ভাই, কলেজের বোন, আমরা একটু সবাই লাইভটাকে শেয়ার করে দেব, কারণ আজকে ক্লাসটা খুবই অ্যামেজিং হবে, খুবই অ্যামেজিং হবে, খুবই অ্যামেজিং হবে। আপনার সাথে সব পার্সোনালি কথা বলার সময় কখন একটু সময় বলবেন স্যার? সুরাইয়া বিনতে বলছেন স্যার আপনার সাথে পার্সোনাল কথা বলার সময় হবে। হবে, চলে আসো মিরপুর 10 সামাদ মেশন 4th তলা। শাওন, শ্রাবণ, শোভা খাতুন, বাহ, আকাশ আছেন আমাদের সাথে, গোস ইয়াসমিন খাতুন আছে। আপনারা শেয়ার করলেন কয়টা বলেন তো? আজকে এত সুন্দর একটা কম্পিউটারের ক্লাস হবে, আইসিটি ক্লাস আছে, চিন্তা করেন এখানে কি আপনাদের শেয়ার হবে না? অবশ্যই হওয়ার কথা, কারণ আইসিটি ক্লাস কিন্তু সহজে পাওয়া যায় না, মমিন স্যারকে ধৈর্যও নিয়ে আসা যায় না। অথচ এত সুন্দর সে মানে আইসিটিতে পড়ায়। আজকে ক্লাসটা করলে বুঝতে পারবেন মমিনুল স্যার কি জিনিস। গুটি গুটি আর কে আছে? মমিনুল স্যারের বাসা চিলাহাটিতে। হৃদয় মোহাম্মদ শফি, তার বাসা চিলাহাটি। বাহ, নিজামুদ্দিন, মমিনুল স্যারের চুল সেই লেভেল, মাশাআল্লাহ। দেখছি এই যে আমি তো এরকম তামিল হিরো, তামিল সিনেমা দেখবা এই নায়কদের এরকম কিন্তু চুল থাকে, মোজ থাকে, কিন্তু এরা খুব সুন্দরী সুন্দরী নায়িকা গুলো ছবি করে। এই মমিনুল স্যার একটা কপাল আসলে, তাই না? হ্যাঁ, আচ্ছা আমি নিজেও শেয়ার করতেছি কিন্তু, সবাই একটু শেয়ার করব। ফজলে রাব্বি আছেন। আচ্ছা সবাই একটু শেয়ার করে দেন। আর স্যার এখনই ক্লাসটা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর এত তাড়াতাড়ি কেন? একটু কমেন্ট পড়েন। প্রাইমারিতে ভর্তি ছিলাম, 2 দিন একটা ক্লাস করতে পারলাম না। আহারে, কেন তোমার কি হয়েছে? তুমি ক্লাস করতে পারলা না? সবাই ক্লাস করতেছে, আপনার সমস্যা তুমি কই? এত প্রতিদিন ক্লাস হয় আর তুমি কেন ক্লাস করতে পারলা না? স্যার আমি শেয়ার করছি। মিমি গুড, আরিফা বলছেন সালাম আলাইকুম সালাম, মিরন মাহমুদ জামালপুর থেকে, মনিরুজ্জামান, ইসমতারা ইতি, শেয়ার ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আম্মায়েত আছেন আমাদের সাথে, রাবি আছেন, বাহ, গুড 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 গুড। শোনেন, এই যে ক্লাসগুলো আপনারা করেন একটু শেয়ার করতে বলে, এই জন্য অনেকে মন খারাপ করেন, বলে যে স্যার খালি ক্লাস উঠলেই খালি শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন। আসল কথা কি জানেন? আমাদের যে স্টুডেন্টগুলো ভর্তি হয়, আপনিও হয়তো কেউ না কেউ মাধ্যমে আপনি জব মেডিসিনের সন্ধান পাইছেন,
কেউ হয়তো শেয়ার করছে ওই মাধ্যমে আপনি জানতে পেরেছেন জব বিডি সম্পর্কে, এই জন্য জব বিডি সম্পর্কে শেয়ার করতে পারি। এই জন্য আমাদের তো ইনকাম করতে হবে, তাই না? আমাদের তো পরিবার আছে, আপনারা শেয়ার করেন, নতুন তা আছে, নতুন ভর্তি হয় আমাদের সম্পর্কে জানে, এটাই তো। যাই হোক, যাই হোক, আমাদের প্রায় 500 স্টুডেন্ট চলে আসছে। আমরা ও, সবাই আমরা একটু শেয়ার করব আর শেয়ার করে ডান লিখবো, কারণ আজকের ক্লাসে ম্যাজিক থাকবে অনেকগুলো। ফার্স্ট অফ অল আজকের ক্লাসে আমরা মিহির স্যারের একটা বই আপনাদেরকে গিফট করব সর্বোচ্চ শেয়ারকারীকে। আর স্যার আপনার বইটা কো? ক্যারিয়ার প্লাস বই তো 1 জানুয়ারিতে আসবে নতুন edition। আচ্ছা, ক্যারিয়ার প্লাস বইয়ের ওল্ড এডিশনের একটা বই গিফট পাবেন, জান। আর আজকের ক্লাসে যে সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে একজনকে আমরা বিসিএস কোর্সটা অনার করব, জান। অর্থাৎ আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে তারা কিন্তু কি করবে বলেন? 47তম বিসিএস এর, এই 47তম বিসিএস এর ম্যারাথন ব্যাচটা ফ্রি পাবে। ম্যারাথন ব্যাচ ফ্রি পাবে। এক সেট বইও পাবে, জান। এক সেট বইও আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। তো সর্বোচ্চ শেয়ার করে ম্যারাথন ব্যাচে যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করে নেন। আর সেকেন্ড যে শেয়ার অপশনে থাকবে তাকে হচ্ছে মিহির স্যারের আমরা একটা জিকে বই প্রদান করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি ক্লাস শুরু করে দেই। দেখেন, আজকের যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে ওয়েব পেজ নিয়ে। আপনাকে যদি বলে ওয়েব পেজ কি, দেখেন এই ওয়েব পেজ কি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার আগে আমি ওয়েব নিয়ে 3টা জিনিস বলি। দেখেন, ওয়েব নিয়ে 3টা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে ওয়েব পেজ, একটা হচ্ছে ওয়েব সার্ভার, একটা ওয়েবসাইট, আর একটা হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার, এই তিনটার মধ্যেই কিন্তু কিছু আছে, কিছু কথা আছে। এই কথাগুলো আজকে আমরা খুব ভালোভাবে জানতে পারবো। তো আমি শুরুটা করি ওয়েব পেজ দিয়ে। দেখেন, ওয়েব পেজ কাকে বলে? ভাই, আমি কিছু প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিতে খুব বেশি পছন্দ করি। মনে করেন এটা একটা মোবাইল। এই মোবাইল দিয়ে আমি কি করলাম? ঠুস করে একটা ছবি তুললাম। এই যে ঠুস করে একটা ছবি তোলার সাথে সাথে এই ছবিটা কোথায় চলে গেল বলেন তো? এই ছবির একটা ফাইল আছে আমাদের, ইমেজ ফাইল যাকে আমরা বলি। মোবাইলের মধ্যে দেখবেন, আপনি যখন গ্যালারিতে যাবেন, এই গ্যালারিতে গিয়ে দেখবেন এরকম অনেকগুলো ফাইল তৈরি হবে। 1টা 2টা 3টা 4টা এরকম অনেকগুলো ফাইল তৈরি হবে। এই যে ফাইলগুলো দেখতেছেন না, এই একক ধর্মী ফাইল বা একক ধর্মী তথ্য রাখার যে জায়গা, এই জায়গাগুলোকেই বলা হয় কি জানেন? এই জায়গাগুলোকেই বলা হয় ওয়েব পেজ। মনে করেন আপনি অনেকগুলো ছবি স্ক্রিনশট নিয়েছেন। এই স্ক্রিনশট নেওয়া ছবিগুলো কিন্তু স্ক্রিনশট নামে একটা ফাইলে চলে যায়। মনে করেন আপনি মোবাইল দিয়ে অনেকগুলো ভিডিও করছেন। এই যে ভিডিও করলেন, এই ভিডিওগুলো তার একটা ভিডিও ফাইলে চলে যায়। এই যে একক ধর্মী তথ্য রাখার যে জায়গা, এই জায়গাগুলোকেই আমরা বেসিক্যালি কি বলি বলেন তো? ওয়েব পেজ বলি। ওয়েব পেজ বলি। অর্থাৎ অনেকগুলো ছবি এক জায়গায় থাকলে, একটা ফাইল হিসাবে থাকলে, এই ফাইলটাকে আমরা একটা ওয়েব পেজ বলতে পারি। অনেকগুলো ভিডিও যদি এক জায়গায় থাকে, এই অনেকগুলো ভিডিও এক জায়গায় থাকলে তাকে আমরা কি বলতে পারি বলেন? ওয়েব পেজ বলতে পারি। মনে করেন আপনি মোবাইল দিয়ে অনেকগুলো অডিও করছেন, অনেকগুলো অডিও থাকলে সেই অডিওগুলোকেও আপনি কি বলতে পারবেন বলেন? আপনি ওয়েব পেজ বলতে পারবেন। তার মানে ওয়েব পেজ হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে একটা আইসিটির ক্লাস। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতেছি আমরা, কারণ আইসিটি এর ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা বা গুরুত্বপূর্ণ যে টপিকটা, এই টপিকটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলতেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতেছি। বিশেষ করে যারা বিশেষ পরীক্ষা দিব, বিশেষ পরীক্ষায় আজকের টপিক থেকে 3টা 4টা মার্ক এমনি পাবো। সো খুব মনোযোগ দিয়ে ক্লাস করি। আর যারা ভিন্ন ভিন্ন ফাইল, অর্থাৎ একক ধর্মী ফাইলগুলোকেই আমরা কি বলি বলেন? ওয়েব পেজ বলি। এবার আসেন, মনে করেন আপনি একক ধর্মী অনেকগুলো ছবি দিয়ে ছবির একটা ফাইল বানাইলেন, তাইলে এটাকে আপনি বলতেছেন ইমেজ ফাইল। আরেকটা আপনি অনেকগুলো ভিডিও দিয়ে একটা ভিডিও ফাইল তৈরি করলেন, এটাকে আপনি বলতেছেন ভিডিও ফাইল। যদিও ভিডিও বানান এরকম মনে হয়, নাসির স্যার শিখাইছে। এরপর আপনি যদি অডিও করেন, তাইলে অনেকগুলো অডিও এক জায়গায় রাখেন। এখন দেখেন, এই অনেকগুলো ছবি এক জায়গায় থেকে একটা ফাইল হওয়ার কারণে এটাকে আমরা বলতেছি ওয়েব পেজ। অনেকগুলো ভিডিও এক জায়গায় থাকার কারণে যে ফাইল তৈরি হচ্ছে তাকে আমরা বলতেছি ওয়েব পেজ। আবার অনেকগুলো অডিও এক জায়গায় যখন থাকতেছে তখনও তাকে আমরা বলতেছি ওয়েব পেজ। কিন্তু এই 3টা ওয়েব পেজ যদি আমরা এক জায়গায় করি, তখন আবার সেটা হয়ে যাবে ভাইয়া ওয়েবসাইট। তখন সেটা কি হবে বলেন? ওয়েবসাইট। তাইলে আমরা ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছি বলেন?
আমরা কি ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি কিনা বলেন? তাহলে আমরা বুঝতে পারলাম যে অনেকগুলো এককধর্মী তথ্য রাখার জায়গাগুলোকে আমরা কি বলবো? ওয়েব পেজ বলবো। কিন্তু অনেকগুলো ওয়েব পেজ, মনে করেন ছবি রাখার ফাইলটা একটা ওয়েব পেজ, ভিডিও রাখার ফাইলটা একটা ওয়েব পেজ, অডিও রাখার ফাইলটা একটা ওয়েব পেজ, এই 3টা ওয়েব পেজ মিলে যে একটা সাইট পাচ্ছি এটাকে আমরা কি বলতেছি বলেন? ওয়েবসাইট বলতেছি। তাহলে ওয়েবসাইট কি বলেন? ওয়েবসাইট হচ্ছে দুই বা ততোধিক ওয়েব পেজের সমন্বয়। ওয়েব পেজের সমন্বয়, ওয়েব পেজের সমন্বয়, ওয়েব পেজের সমন্বয়। তাহলে 2 বা ততোধিক ওয়েব পেজের সমন্বয়কে কি বলা হয় বলেন? ওয়েব পেজ বলা হয়। কি বলা হয়? ওয়েব পেজ বলা হয়। ওয়েবসাইট বলা হয়। তাহলে 2 বা ততোধিক ওয়েব পেজের সমন্বয়কে ওয়েবসাইট বলা হয়, আর এককধর্মী তথ্য রাখার জায়গাগুলোকে বলা হয় ওয়েব পেজ। আমরা আশা করা যায় যে ওয়েব পেজ এবং ওয়েবসাইট এই দুইটা আচ্ছা, ওকে, কোনো সমস্যা নেই, একটু মনোযোগ দেন। গ্যালারিতে, হ্যাঁ, গ্যালারিকে ওয়েবসাইট বলবো। হ্যাঁ, গ্যালারির ভেতরে দেখেন আপনি এককধর্মী তথ্যগুলো আলাদা 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 জায়গায়। আচ্ছা, উত্তরবঙ্গের জন্য ভাববো, কোনো সমস্যা নেই, একটু মনোযোগ দেন, ক্লাসের দিকে কনসার্ন দেন। তাহলে আমরা বললাম এককধর্মী তথ্য রাখার জায়গাগুলোকে আমরা ওয়েব পেজ বলবো, 2 বা ততোধিক ওয়েব পেজ মিলে যে সাইট তৈরি হবে তাকে আমরা ওয়েবসাইট বলবো। এবার দেখেন, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আমি কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ওয়েব সার্ভার। এই ওয়েব সার্ভারের কাজ কি দেখেন? ওয়েব সার্ভারের কাজ কি? ওয়েব সার্ভার, মনে করেন এটা একটা ওয়েব সার্ভার, আর এখানে মনে করেন একজন ক্লায়েন্ট আছে, এখানে একজন ক্লায়েন্ট আছে। খুব মনোযোগ দিবেন কিন্তু, এইটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন এবং খুবই অ্যামেজিং একটা মেথড দিয়ে আমি আপনাকে ওয়েব সার্ভার এবং একজন ক্লায়েন্টের মধ্যে সম্পর্কটা বুঝাই দিচ্ছি। দেখেন, মনে করেন আমি একজন ক্লায়েন্ট, আমি কি করলাম? সার্চ ইঞ্জিনে গেলাম, সার্চ ইঞ্জিনে সার্চ অপশনে গিয়ে আমি সার্চ করলাম যে হ্যালো সার্ভার, বা আমি সার্চ করলাম যে আমার অনেকগুলো পরিমণির ছবি লাগবে। কথার কথা বলতেছি, নাসির স্যারের পছন্দের মানুষ পরিমণি, তো পরিমণির ছবি লাগবে। এখন আমি যখন একজন ক্লায়েন্ট হয়ে পরিমণির ছবি চাইলাম, তখন এই সার্ভারের ভেতরে, ওয়েব সার্ভারের কাজ হচ্ছে সকল তথ্যকে জমা করে রাখা। অর্থাৎ ওয়েব সার্ভারের আরেক নাম হচ্ছে বৃহত্তম কম্পিউটার। বৃহত্তম কম্পিউটার, এই বৃহত্তম কম্পিউটারের কাজ হচ্ছে কি জানেন? ওর ভেতরে সে তথ্যগুলোকে জমা রাখে। এখন আমি যখন পরিমণির ছবি চাইছি, তখন এই চাওয়ার অপশনটা কিন্তু তার কাছে পৌঁছাইছে এইচটিটিপি এর মাধ্যমে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। মনে রাখবেন, এটার পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ট্রান্সফার প্রোটোকল, ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই এইচটিটিপি এর মাধ্যমে আমি ক্লায়েন্ট পরিমণির ছবি চাইলাম, আর ওয়েব সার্ভার আমাকে বলতেছে কোনো সমস্যা নেই, আমার কাছে অঢেল পরিমণির কি আছে? ছবি আছে, তোমাকে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে ওয়েব সার্ভার, আমি ক্লায়েন্ট, আমাকে দিয়ে দিল। এই যে দিল, এটাও কিন্তু আমার কাছে আসলো এইচটিটিপি এর মাধ্যমে, অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে। এবার প্রশ্নে কি আসে দেখেন, প্রশ্নে কিন্তু আপনাকে বলবে এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ কি বলেন? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল কি করে? একজন ক্লায়েন্টের তথ্য ওয়েব সার্ভারের কাছে নিয়ে যায়, আর ওয়েব সার্ভারের কাছে ওই তথ্য থাকলে সুন্দর করে এইচটিটিপি এর মাধ্যমে আমার ক্লায়েন্টের কাছে পৌঁছায় দেয়। ক্লায়েন্টের কাছে কি করে বলেন? পৌঁছায় দেয়। তাহলে ওয়েব সার্ভার আমরা কাকে বলবো বলেন? ওয়েব সার্ভার হচ্ছে একটা বৃহত্তম কম্পিউটার, যার কাছে তথ্য জমা থাকে, যার কাছে তথ্য জমা থাকে। আমার কথা কি বুঝতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোন? একটু ঝটপট কমেন্ট করতে হবে, বুঝতে পারছি কিনা আমার কলিজার ভাই, আমার কলিজার বোন? বলেন ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝতে পারছি যে ওয়েব সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে যে সম্পর্ক, এটা বুঝতে পারছি কিনা বলেন? ওকে, এটা আমরা বুঝতে পারছি। যদি বুঝতে পারি, তো এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে কথা বলবো। দেখেন, আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বললাম, এই জিনিসগুলো দিয়েই একটা ওয়েবসাইট তৈরি করা হয়। তো আপনাকে যদি কখনো বলা হয় যে ওয়েবসাইট মূলত কত প্রকার, আপনি কি বলবেন? আপনি বলবেন ওয়েবসাইট মূলত 2 প্রকার। মূলত কত প্রকার? 2 প্রকার। মনোযোগ দিবেন, এই 2 প্রকার থেকে বারবার প্রশ্ন আসে। ওয়েবসাইট মূলত কত প্রকার? 2 প্রকার।
এক প্রকারকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, মনে রাখবেন স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। আর আরেক প্রকারকে বলা হয় ডায়নামিক ওয়েবসাইট, আরেক প্রকারকে বলা হয় ডায়নামিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডায়নামিক ওয়েবসাইট এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। এখন এখান থেকে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দিব একটু মনোযোগ দিব। দেখেন মনে রাখার কৌশল বলতেছি। মনে রাখার কৌশলটা হচ্ছে ঠিক এরকম, মনে করেন এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের ভেতরে যদি আপনি কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন করতে না পারেন তবেই তখন আপনি তাকে বলবেন স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর ভেতরে তথ্য, মনে রাখবেন স্ট্যাটিক থেকে স্ট্রেট ফরওয়ার্ড, তার মানে এর ভেতরে যা তথ্য থাকবে এই তথ্য কখনোই পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন করা সম্ভব না। তাইলে দেখেন এর ভেতরের কোনো তথ্য, এর ভেতরের কোনো তথ্য পরিবর্তন করা সম্ভব নয়, করা সম্ভব নয়, করা সম্ভব নয়। কিন্তু ডায়নামিকে মনে রাখবেন, ডায়নামিক থেকে ডাবল মনে রাখবেন, অর্থাৎ এই তথ্যগুলোকে আপনি কি করতে পারবেন, এর তথ্য পরিবর্তন করা যায়, এর তথ্য পরিবর্তন করা যায়, এর তথ্য পরিবর্তন করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম ডায়নামিকের তথ্য পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন করা যায়, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো তথ্য পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করা সম্ভব না। আমার কথা কি বুঝাইতে পারছি কলিজার ভাই কলিজার বোন? এতটুকু সবাই বুঝতে পারছে কিনা বলেন? স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইট, এক্স্যাক্টলি। তাহলে ওয়েবসাইট মূলত হচ্ছে দুই প্রকার, একটা স্ট্যাটিক আর একটা ডায়নামিক, একটা স্ট্যাটিক আর একটা ডায়নামিক। এবার আসেন আপনাকে পরের প্রশ্নটা যেটা করবে সেটা হচ্ছে আপনাকে বলবে স্ট্যাটিক ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে এবং এটা ব্যাংক জব পরীক্ষায় মিনিমাম 20 বার রিপিট করছে, অন্যান্য সকল জব পরীক্ষায় মিনিমাম 100 বার আসছে। আপনাকে বলবে স্ট্যাটিক ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা হয়, আপনি বলবেন স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML দিয়ে তৈরি করা হয়, HTML দিয়ে তৈরি করা হয়, HTML দিয়ে তৈরি করা হয়। এবার আসেন শুধুমাত্র HTML দিয়ে তৈরি করা হয়। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন ভাইয়া HTML জিনিসটা কি? HTML জিনিসটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয় হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এই স্ট্যাটিক ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা হয়? HTML দিয়ে তৈরি করা হয়। কি দিয়ে তৈরি করা হয়? HTML দিয়ে তৈরি করা হয়। কি দিয়ে তৈরি করা হয়? HTML দিয়ে তৈরি করা হয়। মনে থাকবে HTML-টা কি? এই HTML নামে ইন্টারমিডিয়েটে একটা অধ্যায় পড়ছিলেন আপনারা, মনে পড়ে? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আবার HTML এর প্রাণ হচ্ছে HTML এর ট্যাগ। অর্থাৎ HTML-টা এমন একটা জিনিস যে মনে করেন আমি কাউকে ভালোবেসে বললাম আই লাভ ইউ। এখন HTML যেটা করে এই লেখাটা ইতালিকের জন্য আই নামে একটা ট্যাগ ব্যবহার করে, ট্যাগ ব্যবহার করে পুরো তথ্যটা লেখে, আইকে আবার ক্লোজ করে দেয়। মনে করেন লাভের নিচে আমি একটা আন্ডারলাইন দিলাম, এর জন্য সে একটা ইউ ট্যাগ ব্যবহার করে, আন্ডারলাইনের ইউ, ইতালিকের আই, এভাবে মার্ক করে, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে মার্ক করে করে ট্যাগ ব্যবহার করে করে এ হচ্ছে একটা সাইট তৈরি করে। তো স্ট্যাটিক ওয়েবসাইট গুলো তৈরি করা হয় বেসিক্যালি HTML দিয়ে, অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে। মনে থাকবে। আর এই ডায়নামিক ওয়েবসাইটটা আবার দেখেন, এই ডায়নামিক ওয়েবসাইট HTML C++, জাভা ইত্যাদি আরো অনেক কিছু থাকে এখানে, এগুলো দিয়ে তৈরি করা হয়। তার মানে আপনি দেখেন ডায়নামিক ওয়েবসাইটে শুধু HTML লাগে না, HTML এর সাথেও আরো অন্যান্য প্রোগ্রামগুলোও লাগে। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই বোন? হ্যাঁ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কলিজার ভাই কলিজার বোন, আইসিটির ওপর খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে, সো সবাই আমরা একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, প্লাস পাশাপাশি আমি কিন্তু একটু পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যাব, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসে আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। একটু পরে আমি কিন্তু আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম নিয়ে কথা বলবো। আইপি অ্যাড্রেস যে দুই প্রকার, IPv4, IPv6, এগুলো থেকে কি পরিমাণ প্রশ্ন আসে আপনারা নিজেরাই জানেন। সো একটু সবাই শেয়ার করব, হ্যাঁ একটু সবাই শেয়ার করব,
পাশাপাশি বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেবো ইনশাআল্লাহ। দেখেন, তাইলে আমরা ওয়েবসাইট মূলত দুই প্রকার, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা বুঝতে পারলাম যে এর ভেতরে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন করা যায় না, এটি শুধু HTML দিয়ে তৈরি। আর ডাইনামিকে বুঝলাম এর তথ্য পরিবর্তন করা যায়, HTML, C++, জাভা, জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে হচ্ছে এই জিনিসটা তৈরি করা হয়। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যখন কোন একটা লিংক কপি করি, ওয়েবসাইটের লিংক, তখন ওই ওয়েবসাইটটা এইভাবে শো করে না বলেন তো? HTTP / আপনাকে কিন্তু এরকম একটা ওয়েবসাইট দিয়ে বলবে নিচের কোনটি সঠিক। তো এইভাবে একটা প্রশ্ন করবে, দেখেন এই প্রশ্নটা ব্যাংক জব পরীক্ষায় মিনিমাম 20 থেকে 25 বার আসছে। তো আপনাকে বলবে http://www.facebook.com facebook.com এরকম করে আপনাকে একটা প্রশ্ন করবে এবং আপনার এই জায়গায় আন্ডারলাইন করে দিয়ে বলবে যে কোনটা কি। তো এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অর্থাৎ একটা ওয়েবসাইট দিয়ে আপনাকে আন্ডারলাইন করে বলবে ফেসবুক কি, আপনাকে আন্ডারলাইন করে বলবে .com কি, আপনাকে আন্ডারলাইন করে বলবে www কি, আপনাকে আন্ডারলাইন করে বলবে HTTP কি। তো এই প্রতিটা জিনিস আমি আপনাকে ভেঙে ভেঙে শেখাচ্ছি। দেখেন আমরা যখন কোন একটা ওয়েবসাইট কপি করার পর আমরা এরকম একটা ফরম্যাট দেখতে পারি যে http://www.facebook.com youtube.com বা yahoo.com ... বা আপনার যে কোনো একটা ওয়েবসাইট থাকলে সেটা .com, তাই না? তো এই জায়গায় খুব মনোযোগ দেন, এই জায়গায় এই HTTP-টা কি আসলে? HTTP-টা হচ্ছে একটা ট্রান্সফার প্রোটোকল। তাইলে আমরা বলবো যে এটা বেসিক্যালি একটা প্রোটোকল, এটা বেসিক্যালি একটা কি প্রোটোকল। আর এই যে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আপনাকে প্রশ্ন করতে পারে www এর পুনরূপ কি? আপনি বলবেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মনে থাকবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাই হচ্ছে বেসিক্যালি এখানে কাজ করে সার্ভার হিসাবে। কি হিসাবে কাজ করে বলেন তো? সার্ভার হিসাবে কাজ করে। তাহলে এটাকে বেসিক্যালি আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বেসিক্যালি এটা একটা ওয়েবসাইটের সার্ভার হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে? সার্ভার হিসাবে কাজ করে। এবার আসেন এই ফেসবুক হচ্ছে একটা নাম, এই জন্য এটাকে ওয়েবসাইটের ভাষায় বলা হয় এটা হচ্ছে একটা ডোমেইন নেম। এটা হচ্ছে একটা ডোমেইন নেম। এটা একটা কি বলেন তো? ডোমেইন নেম। এটা একটা ডোমেইন নেম। এটা একটা ডোমেইন নেম। এরপরে যেটা দেখতেছেন .com, এটা বেসিক্যালি হচ্ছে একটা ডোমেইন প্রকৃতি। ডোমেইন প্রকৃতি, এটাকে বলা হয় ডোমেইন প্রকৃতি। এটা ডোমেইন প্রকৃতি কেন জানেন? কারণ ডোমেইন আবার দুই প্রকার। একটা দেশের নামের জন্য ডোমেইন ব্যবহার করা হয়, আরেকটা দেশের নাম বাদে ডোমেইন ব্যবহার করা হয়। দেশের নামের জন্য আমরা যখন বাংলাদেশের কোনো ওয়েবসাইট দেখি তখন .bd দেখি, ইন্ডিয়া দেখলে IN দেখি, চীন দেখলে CN দেখি, যুক্তরাষ্ট্র দেখলে US দেখি। এইটার জন্য এক ধরনের ডোমেইন ব্যবহার করা হয়, আর বাদ বাকি যত ডোমেইন তাদের জন্য আলাদা একটা ডোমেইন ব্যবহার করা হয়। এই জন্য .com, এই ডটের পরে এই যা জিনিসগুলো থাকে এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এই জন্য এটাকে আমরা বললাম ডোমেইন প্রকৃতি। এটাকে আমরা কি বললাম বলেন? ডোমেইন প্রকৃতি। এটাকে আমরা কি বললাম? ডোমেইন প্রকৃতি। খুব মনোযোগ দিব, এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসবে। তাহলে HTTP কি বলেন? একটা ট্রান্সফার প্রোটোকল। www কি বলেন? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা বেসিক্যালি একটা সার্ভার হিসেবে কাজ করে। ফেসবুকটা কি বলেন? ফেসবুক একটা নাম, এটা হচ্ছে ডোমেইন নেম। কিন্তু .comটা কি বলেন? একটা ডোমেইন প্রকৃতি। এবার আপনাকে আমি বলি আইপি অ্যাড্রেস আসলে কোন জায়গা থেকে এসেছে। এই আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল, আমরা তো জানি আইপি এর পুনরূপটাও আসে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। এই ইন্টারনেট প্রোটোকল বা আইপি, এটার উৎপত্তি আসলে কিভাবে দেখেন। একটা সময় যখন ওয়েবসাইট তৈরি করা হইতো তখন ওয়েবসাইটের জন্য এই নামটা ব্যবহার করা হইতো না, নামের জায়গায় এরকম করে সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করা হইতো 4টা ভার্সনে। মনে করেন এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। মনে করেন এখানে আছে 94, এখানে আছে 98, এখানে আছে 87, এখানে আছে ধরেন 66। কথার কথা, মনে করেন ফেসবুকের জন্যই এরকম একটা সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করা হয়েছে।
এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা সংখ্যাসূচক প্রতীক ব্যবহার মানে মনে রাখবেন না ফেসবুক নামটা মনে রাখবেন। তখন আপনি বলবেন না 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 না, এই এত বড় সংখ্যা, এই 4টা ভার্সনের এত বড় সংখ্যা তো আমার মনে থাকবে না। তো এই যে সংখ্যা মনে রাখতে পারবো না বলেই এই সংখ্যাসূচক প্রতীকের বদৌলতে এক ধরনের নাম ব্যবহার করতেছি আমরা, যাদেরকে আমরা বলতেছি ডোমেইন নেম। অর্থাৎ নামের বদৌলতে যে সংখ্যাসূচক প্রতীক ছিল তাদেরকে কিন্তু আমরা বলতেছি কি বলেন আইপি অ্যাড্রেস। যেমন এখন আপনি একটা মনে করেন আমি আইফোন দিয়ে একটা ক্রাইম করছি। এখন আইফোন দিয়ে ক্রাইম করলে কি বাংলাদেশের যত আইফোন ইউজার আছে সবাই আমার সাথে এই ক্রাইমে যুক্ত হয়ে যাবে? না। কারণ কি প্রত্যেকটা আইফোনের জন্য ইউনিক একটা করে আইপি অ্যাড্রেস আছে, যেটা দিয়ে যে আইফোন দিয়ে ক্রাইম করা হয়েছে তাকে আইডেন্টিফাই করা যায়। অর্থাৎ পৃথিবীর সকল ডিভাইসকে ইউনিক ভাবে আইডেন্টিফাইড করার জন্য যে ভূমিকা পালন করে তাকে আমরা বলি আইপি অ্যাড্রেস। এবং এই আইপি অ্যাড্রেস হচ্ছে মূলত সংখ্যাসূচক প্রতীক, মূলত সংখ্যাসূচক প্রতীক, সংখ্যাসূচক প্রতীক মনে রাখবো আমরা, সংখ্যাসূচক প্রতীক। অর্থাৎ নামের বদৌলতে যে সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করি আমরা তাকে আমরা বলতেছি আইপি। তাকে আমরা কি বলতেছি বলেন? আইপি বলতেছি। কি বলতেছি? আইপি বলতেছি। অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। তাহলে এই আইপি কাকে বলে? মূলত সংখ্যাসূচক প্রতীক। আপনাকে যদি বলা হয় সংখ্যাসূচক প্রতীক বলতে কি বুঝি, আপনি বলবেন আইপি। আইপি কি? ইন্টারনেট প্রোটোকল। আইপি এর উৎপত্তি কেন? অর্থাৎ একটা নামের বদৌলতে যে সংখ্যাসূচক প্রতীক আগে ব্যবহার করা হইতো, যে সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করা হইতো তাদেরকেই বেসিক্যালি বলা হয় আইপি। তাদেরকে বেসিক্যালি কি বলা হয়? আইপি বলা হয়। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন। তাইলে নামের বদৌলতে যে সংখ্যাসূচক প্রতীক, আবার এই সংখ্যাসূচক প্রতীক মনে রাখতে পারবো না বলে আইপি এর বদৌলতে আমরা যে নাম ব্যবহার করতেছি তাকে আমরা বলতেছি ডোমেইন নেম। তাহলে ডোমেইন নেম হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, একটা ওয়েবসাইটের নাম। কথা কি বুঝাইতে পারছি? অর্থাৎ আইপি অ্যাড্রেস মূলত সংখ্যাসূচক প্রতীক। এক্স্যাক্টলি, সবাইকে আমরা এটা বুঝতে পারছি। এবার দেখেন আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বোঝাই। এই যে আইপির কথা বলতেছি আমরা, এই আইপি মূলত আবার দুই প্রকার। আইপি মূলত কত প্রকার? দুই প্রকার। এই দুই প্রকার থেকে বারবার কোশ্চেন আসে। একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। কলিজার ভাই, কলিজার বোন, এই IPv4 থেকে এখন পর্যন্ত মিনিমাম ব্যাংক জব, বিসিএস বা অন্যান্য জবের কথা যদি বলি, মিনিমাম 500টা কোশ্চেন রিপিট হয়েছে। 500 বার কোশ্চেন রিপিট হয়েছে। আপনাকে বলতেছে IPv4 এর বিট সংখ্যা কত, IPv4 এর আইপি অ্যাড্রেস সংখ্যা কত, IPv6 এর আইপি বিট সংখ্যা কত, IPv6 এর আইপি অ্যাড্রেস সংখ্যা কত। এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয় এখানে। কিন্তু এই কোশ্চেনগুলোকে আমরা কিভাবে মনে রাখবো? একটু মনে রাখার হ্যাঁ, আইপি দুই প্রকার। তাহলে আইপি কত প্রকার? দুই প্রকার। ইন্টারনেট প্রোটোকল কত প্রকার? দুই প্রকার। একটা IPv4 আর একটা IPv6। একটা IPv4 আর একটা হচ্ছে IPv6। এবার আসি আমার কলিজার ভাই, কলিজার বোন, IPv4 কি বলেন? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 দ্বারা কি বোঝানো হয় দেখেন। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, আগে যদি কোনো একটা আইপি লেখা হইতো, এই আইপি এর জন্য এরকম 4টা ভার্সনে 4টা সংখ্যা থাকতো এবং এই 4টা ভার্সনে 4টা সংখ্যার জন্য 8 বিট রেজিস্টার লেখা হইতো। দেখেন এরকম 4টা ভার্সনে 4টা সংখ্যা থাকতো, 4টা সংখ্যা থাকতো। এই 4টার মধ্যে ধরেন একটা আছে 58, ধরেন একটা আছে 67, ধরেন একটা আছে 88, ধরেন একটা আছে 97। এই যে 4টা ইউনিক সংখ্যা আলাদা আলাদা পাইলেন, এই সংখ্যাগুলোর প্রতিটা সংখ্যার জন্য 8 বিট করে নেওয়া হইতো। 8 বিট, 8 বিট, এখানেও 8 বিট, এখানেও 8 বিট। প্রতিটা সংখ্যার জন্য 8 বিট, 8 বিট, 8 বিট, 8 বিট করে নিলে 4টা 32 বিট হয়। এই জন্য IPv4 এর আপনাকে যদি কখনো বলে যে বিট সংখ্যা কত, আপনি বলবেন 32টি। কি বলবেন? 32টি। মনে থাকবে? তাহলে IPv4 এর বিট সংখ্যা কত বলেন? 32টি। IPv4 এর বিট সংখ্যা কত বলেন? 32টি। এই বারবার আমার সাথে বলেন না, এখানে ক্লাসের পর ক্লাসই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এগুলো থেকে প্রশ্ন কমন পাবেন, এগুলো থেকে প্রশ্ন কমন পাবেন। একটু মনোযোগ দেন।
তাহলে IPv4 এর এখানে 4টা ভার্সন থাকে, প্রতিটা ভার্সনে কত বিট করে থাকে? 8 বিট করে থাকে। 4 8 কত বিট? 32 বিট। এই জন্য বিট সংখ্যা কতটি? 32টি। বিট সংখ্যা কতটি? 32টি। বিট সংখ্যা কতটি? 32টি। মনে থাকবে? এবার দেখেন, আপনাকে এই সেম জায়গা থেকে আবার প্রশ্ন করবে IPv4 এর আইপি অ্যাড্রেস সংখ্যা কত? আইপি অ্যাড্রেস সংখ্যা কত? তখন আপনি কি করবেন? কলিজার ভাই, কলিজার বোন, আইপি অ্যাড্রেস সংখ্যা বললে সেটা হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক, কিন্তু n এর মানটা হচ্ছে তার বিট সংখ্যা 2 টু দি পাওয়ার 32। অর্থাৎ এখন পর্যন্ত আমরা বাংলাদেশের 2 টু দি পাওয়ার 32 সংখ্যক আইপি শেষ করতে পারি নাই পুরো পৃথিবীতে, এটাও শেষ করতে পারি নাই। তার মধ্যেই আবার তৈরি করে রাখছে কি? IPv6। তো IPv6 যখন তৈরি করা হয়েছে তখন বলা হচ্ছিল যে বাংলাদেশের প্রতিটি বাসার দরজায় দরজায় ইটে ইটে যদি আইপি লাগানো হয়, মানে ইউনিক সংখ্যা কোড দেওয়া হয়, তারপরও আইপি শেষ হবে না। তারা এরকম একটা চ্যালেঞ্জ ছুটছিল। তো IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর ক্ষেত্রে এখানে আবার বিট সংখ্যা হচ্ছে ভাইয়া, এখানে আবার বিট সংখ্যা হচ্ছে ভাইয়া 128টা। কয়টা? 128টা। আপনি চিন্তা করছেন, এবার যদি IPv6 এর আইপি অ্যাড্রেস সংখ্যার কথা আমরা চিন্তা করি, আইপি অ্যাড্রেস সংখ্যার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই সংখ্যাটা কত হবে? 2 টু দি পাওয়ার 128। তার মানে কত বড় একটা মান আসবে একবার চিন্তা করেন তো, ফিল করেন একবার। এই পরিমাণ আইপি এখন পর্যন্ত পুরো পৃথিবীতে রয়েছে। কথা কি বুঝতে পারছি আমরা, কলিজার ভাই, কলিজার বোন? তাহলে আমরা এই জায়গাটা থেকে মনে রাখবো যে IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর বিট সংখ্যা হচ্ছে ভাইয়া 32টা। ইন্টারনেট প্রোটোকল ভার্সনের আইপি অ্যাড্রেস সংখ্যা অর্থাৎ V4 এর অ্যাড্রেস সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 32টি। আর IPv6 এর বিট সংখ্যা হচ্ছে 128টা, আর IPv6 এর আইপি অ্যাড্রেস সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 128টা, 2 টু দি পাওয়ার 128টা। আমার কথা কি বোঝা গেছে? ও আমার কলিজার ভাই, বুঝতে পেরেছি কিনা একটু ঝটপট কমেন্ট করব, বলেন ক্লিয়ার কিনা? এই কঠিন লাগে? আমি বারবার একটা জিনিস রিপিট করে করে পড়াচ্ছি, তাই এগুলো কি মানে কঠিন লাগার কথা বলেন? এই তো সবাই লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এবার দেখেন, এখান থেকে প্রশ্ন আসে, এই যে ডোমেইন প্রকৃতির কথা বললাম, এই যে ডোমেইন প্রকৃতি, এই ডোমেইন প্রকৃতি আবার কি? দেখেন, এই ডোমেইন প্রকৃতি আবার দুই প্রকার। একটা হচ্ছে CCTLD, আরেকটা হচ্ছে GCTLD। ভাইয়া এগুলো আবার কি জিনিস? দেখেন, এই ডোমেইন প্রকৃতির মধ্যে CCTLD মানে হচ্ছে কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, এক কথায় মনে রাখবেন, দেশের নামের জন্য যে ডোমেইন ব্যবহার করা হয়, দেশের নামের জন্য, অর্থাৎ কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, অর্থাৎ দেশের নামের জন্য যে ডোমেইন ব্যবহার করা হয়। অর্থাৎ এটার উদাহরণ হচ্ছে .bd, .in, .cn, .us, অর্থাৎ প্রতিটা দেশের জন্য যে আমরা ডোমেইন ব্যবহার করি, অর্থাৎ ডটের পরে যেটা ব্যবহার করি সেটাকে আমরা বলতেছি CCTLD, অর্থাৎ দেশের নামের জন্য যে ডোমেইন ব্যবহার করা হয়। আর GCTLD হচ্ছে জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন। এই জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন, জি থেকে মনে রাখবেন জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন, জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন। এই জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন, এটাকে আবার আমরা বলতে পারি যে দেশের নামের বাদে, অর্থাৎ দেশের নাম ব্যতীত যত ডোমেইন, দেশের নাম ব্যতীত সকল ডোমেইন, অর্থাৎ দেশের নাম ব্যতীত সকল ডোমেইনকে আমরা কি বলবো বলেন তো? GCTLD। যেমন .net, যেমন .edu, যেমন .com, যেমন .org, বিভিন্ন অর্গানাইজেশন। অর্থাৎ ডটের পরে দেশের নাম বাদে যদি অন্য কোনো কিছু হয়, সবগুলোকে আপনি বলবেন জেনেরিক ডোমেইন। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, আপনাকে বলবে নিচের কোনটি দেশের নামের জন্য ডোমেইন বা কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। তা আপনি দেশের নাম খুঁজবেন, আর দেশের নামের বাইরে মনে করেন একটা ডোমেইন দিল, আপনাকে বলল .net কি ধরনের ডোমেইন, আপনি বলবেন জেনেরিক ডোমেইন। আপনাকে বলল .bd কি ডোমেইন, আপনি বলবেন কান্ট্রি কোড ডোমেইন।
কান্ট্রি কোড ডোমেইন, অর্থাৎ দেশের নামের জন্য যে ডোমেইন ব্যবহার করা হচ্ছে তাকে আমরা বলতেছি কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। আর দেশের নাম বাদে যে ডোমেইন ব্যবহার করা হচ্ছে তাকে আমরা বলতেছি জিসিটিএলডি, অর্থাৎ জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন। জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন, জেনেরিক কোড টপ লেভেল ডোমেইন। আশা করছি আমার কলিজার ভাই কলিজার বোন সবাই বুঝতে পেরেছেন। বলেন বুঝতে পারছেন কিনা? একটু ঝটপট কমেন্ট করে বলেন তো বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করেন, বলেন। এতটুকু পর্যন্ত যে কঠিন জিনিসগুলো আমি পড়াইলাম এগুলো কি অনেক বেশি কঠিন লাগছে? কঠিন লাগছে বলেন? অনেক কঠিন ছিল? একটু ব্যাখ্যা করে জিনিসগুলোকে বুঝে বুঝে পড়লে কি কঠিন লাগে? আমাকে একটু বলেন, বুঝে বুঝে পড়লে কি কঠিন লাগে? লাগে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা মুখস্থ করি, আমরা শুধু এভাবে মুখস্থ করতে পছন্দ করি। IPv4 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 এর আইপি অ্যাড্রেস সংখ্যা হচ্ছে 32টি। কিন্তু আমি আবার আপনাকে বুঝিয়ে দিলাম IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 চারটা এরকম স্তর থাকে, সংখ্যার ভার্সন থাকে, প্রতি ভার্সনে 8 বিট করে থাকে, 4টা 32 বিট হয়। এবং আপনাকে ব্যাখ্যা করে বুঝাই দেওয়ার কারণে আপনার কিন্তু মনেও থাকতেছে। আমি কি কথা বুঝাইতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোন? বলেন ক্লিয়ার কিনা? বলেন 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 ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ সবাই ক্লিয়ার। না স্যার, বুঝে পড়লে অনেক সহজ লাগে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। কঠিন জিনিসকে সহজ করতে গেলে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে পড়লেই সহজ লাগবে ইনশাআল্লাহ। এবার দেখেন, আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে কথা বলবো। এবার দেখেন, গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আপনার মাঝে মধ্যে HTML থেকে প্রশ্ন আসে। যদি কখনো HTML এটা থেকে প্রশ্ন আসে তো এটা মনে রাখবেন, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মনে থাকবে? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবার আসেন, এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের আপনাকে বলবে HTML এর প্রাণ কি। দেখেন, HTML এর প্রাণ হচ্ছে HTML ট্যাগ। HTML ট্যাগ, HTML এর ট্যাগকে বলা হয় HTML এর প্রাণ। কারণ কি দেখেন, মনে করেন HTMLটা আসলে কিভাবে তৈরি হয়েছে। দেখেন, HTML এর এই ট্যাগকে আবার দুই ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় এমটি ট্যাগ, EMPTY, এমটি ট্যাগ। আরেকটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। এই এমটি ট্যাগ কি আর কন্টেইনার ট্যাগ কি এটা আমরা অনেকে বুঝি না। তো এখানে প্রশ্ন আসে, এমটি ট্যাগের উদাহরণ নিচের কোনটি, কন্টেইনার ট্যাগের উদাহরণ নিচের কোনটি। তো এই জায়গায় আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, আপনারা একটু ছোট্ট করে লিখে রাখেন। হ্যাঁ, HTML এর পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে কি? মানে ব্যাপারটা এরকম, মনে করেন আমি কাউকে ভালোবাসি, তাকে লিখলাম আই লাভ ইউ। তো এই লেখাটার ভার্সনকে যদি আমি দেখতে চাই তাহলে পুরো লেখাটা ইতালিক। তো ইতালিকের জন্য এরকম আই নামে একটা ট্যাগ ব্যবহার করা হয়। এই যে ট্যাগটা ব্যবহার করলাম কেন ব্যবহার করলাম বলেন তো? কারণ এই লেখাটাকে আমি মার্ক করে দেখলাম এই লেখাটা একটা ইতালিক লেখা, এই জন্য আমি আই লিখে এর ভেতরে লিখলাম আই লাভ ইউ। তখন এটা বোঝা যাচ্ছে যে এটা একটা ইতালিক লেখা, এই জন্য আমরা আই ব্যবহার করছি। তো আইটা শুরুতে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে লিখে এখানে মাঝখানে লিখে যদি এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়া হয় তখন এটাকেই বলা হয় একটা কন্টেইনার ট্যাগ। এই কন্টেইনার ট্যাগে ওপেনিং এবং ক্লোজিং দুইটাই থাকে, অর্থাৎ এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করলে তখন সেটাকে বলা হয় ওপেনিং, আর এটা যদি স্ল্যাশ দিয়ে আপনি ক্লোজ করে দেন, অর্থাৎ যদি আপনি এরকম করে দেন স্ল্যাশ দিয়ে দেন তখন এটাকে বলা হয় ক্লোজিং। তো কিছু কিছু ট্যাগ আছে যেটার এরকম। আবার দেখেন, মনে করেন এটাকে আমি আন্ডারলাইন করছি, তাহলে এবার আপনাকে লিখতে হবে ইউ ট্যাগ। ইউ দ্বারা আন্ডারলাইন বোঝায়। আন্ডারলাইনটা কার মধ্যে আছে বলেন? লাভ। ইউ দিয়ে ক্লোজ করে দিলেন। এই যে মার্ক করতেছেন না আপনারা, একটা একটা করে ল্যাঙ্গুয়েজকে মার্ক করতেছেন। আবার মনে করেন ইউটাকে আমি বোল্ড করলাম, ইউটাকে আমি বোল্ড করলাম। বলেন তো এবার বোল্ডের জন্য আমি কি ট্যাগ ব্যবহার করব? বি ট্যাগ ব্যবহার করব। বোল্ড করছি কাকে বলেন? ইউকে। তাহলে এখানে বি ট্যাগ দিয়ে আমি ক্লোজ করে দিলাম। এই যে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করতেছি, এই ট্যাগগুলোই হচ্ছে আসলে HTML ট্যাগ। তো যদি কখনো কোনো ট্যাগে এই পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে আর এই পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ হয়ে যায় তখন তাদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ। অর্থাৎ কন্টেইনার ট্যাগে ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগই থাকে। কিন্তু এখান থেকে যে প্রশ্নটা আসে, প্রশ্নটা হচ্ছে এমটি ট্যাগ কি।
দেখেন, আপনি যদি কখনো কোনো লাইন ব্রেক করতে চান, বিআর ট্যাগ দ্বারা ব্রেক লাইন বোঝায়। এই বিআর ট্যাগ অর্থাৎ একটা লাইন যদি আপনি ব্রেক করেন তখন তাকে আপনি বলবেন এমটি ট্যাগ। আবার দেখেন, কোনো ইমেজ বা ছবির জন্য যদি আপনি কোনো ট্যাগ ব্যবহার করেন তবে এই ট্যাগটাকেও আপনার এমটি ট্যাগ বলবেন। অর্থাৎ এটা শুধু অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, অর্থাৎ এটার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ঠিক এরকম, দেখেন এটার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ঠিক এরকম হবে। দেখেন এটার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ঠিক এরকম হবে, বিআর ডট 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 তথ্য দিয়ে এরকম, ইমেজ ডট 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 অ্যাঙ্গেল। এরপর মেটা নামে এক ধরনের এমটি ট্যাগ আছে, এই ট্যাগটাও এভাবে লেখার পর এখানে, অর্থাৎ এই ট্যাগগুলোকে আমরা আবার কি বলতে পারি বলেন, এমটি ট্যাগ। অর্থাৎ এদের কোনো কি নাই, ক্লোজিং নাই। অর্থাৎ এরকমটা নাই যে বিআর দিয়ে শুরু করলাম, ডট ডট তথ্য লিখলাম, বিআর আবার ক্লোজ করে দিলাম। যদি ক্লোজ করতাম তখন এটা হয়ে যেত কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগে হচ্ছে কোন একটা কন্টেন্টের ওপর ডিপেন্ড করে একটা ট্যাগ ব্যবহার করা হয়, আর ওই ট্যাগের শুরুতে ওপেনিং থাকে আর শেষে গিয়ে ক্লোজিং থাকে। আশা করছি আমরা এত কঠিন জিনিসটাও বুঝতে পারছি। অনেক কঠিন একটা জিনিস বুঝাইলাম, কারণ আপনাদের জন্য অনেক কঠিনই। তাহলে এমটি ট্যাগে শুধু কি থাকে বলেন, ওপেনিং থাকে। এমটি ট্যাগে কি থাকে বলেন, ওপেনিং ট্যাগ থাকে। এটাতে শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে। আর এটাতে কি থাকে বলেন, ওপেনিংও থাকে, ক্লোজিংও থাকে। এটাতে ওপেনিংও থাকে, ক্লোজিংও থাকে। আশা করছি বুঝতে পারছেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, আশা করছি অনেক কঠিন জিনিসগুলোকে আপনাদেরকে আমি সহজ করে দিতে পারছি। আজকে ওয়েব ডিজাইনের ভেতরে যতগুলো তথ্য ছিল, ওয়েব ডিজাইনের ভেতরে যতগুলো তথ্য ছিল সবগুলোই পড়াইছি। ওয়েব ডিজাইন কিন্তু আইসিটি এমন একটা সাবজেক্ট, এটা যদি আমি একটু বেশি করে পড়াই, আজকে আমার প্ল্যান ছিল যে ইয়াটাও পড়াবো, ডেটা কমিউনিকেশন সিস্টেমটাও পড়াবো, কিন্তু ডেটা কমিউনিকেশন সিস্টেম পড়াইলে যেটা হবে, কারণ আইসিটি আবার বেশি পড়াইলে মাথা গরম হবে, বেশি পড়াইলে মাথা গরম হবে। এই জন্য আজকে আর বেশি পড়াবো না, যতটুকু পড়াইছি এনাফ। কারণ আইসিটি বেশি পড়ানোর জিনিস না, যতটুকু পড়াইছি এখান থেকে আপনি মার্ক কমন পাবেন। কথায় কি বুঝাইতে পারছি বলেন? অনেক কঠিন জিনিসগুলো সহজভাবে বুঝতে পারছি কিনা আগে এতটুকু কমেন্ট করে বলেন। বলেন 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 বলেন, একটু সামারি দেই, সামারি দেব। বলেন, ওয়েব পেজ কাকে বলে? এককধর্মী তথ্য রাখার জায়গা। অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা কি তৈরি হয়? ওয়েবসাইট তৈরি হয়। ওয়েবসাইট কত প্রকার? দুই প্রকার, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইটের ভেতরে আমরা কি পড়লাম? এর কোনো তথ্য পরিবর্তন করা যায় না। স্ট্যাটিক ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা হয়? এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়। ডাইনামিক ওয়েবসাইটের ভেতরে কি তথ্য কি পরিবর্তন করা যায়? অবশ্যই যায়। ডাইনামিক ওয়েবসাইটের সকল তথ্য পরিবর্তন পরিমার্জন করা যায়। এটা কি দিয়ে তৈরি? এইচটিএমএল, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, তাই না? এগুলো দিয়ে তৈরি। দেন এরপরে শিখলাম আমরা কি? আইপি অ্যাড্রেস। আইপি কি? সংখ্যাসূচক প্রতীক। ডোমেইন নেম কি? আইপি অ্যাড্রেসের বা সংখ্যাসূচক প্রতীকের বদৌলতে যে নাম ব্যবহার করা হয়, এই নামগুলোই হচ্ছে ডোমেইন নেম। আইপি কত প্রকার? দুই প্রকার, IPv4, IPv6। IPv4 এর বিট সংখ্যা কতটি? 32টি। 32টি। IPv6 এর বিট সংখ্যা কতটি? 128টি। IPv4 এর আইপি অ্যাড্রেস সংখ্যা কত? 2 টু দি পাওয়ার 32টি। IPv6 এর আইপি অ্যাড্রেস সংখ্যা কত? 2 টু দি পাওয়ার 128টি। ক্লিয়ার? বলেন, সামারি বুঝতে পারছি কিনা বলেন? আমার কলিজার ভাই, কলিজার বোন বুঝতে পারছে কিনা একটু এনশিওর করেন দেখি। দেখেন, আমার ক্লাসগুলো এরকমই শর্ট হয়, অল্প সময়ের মধ্যেই যতটুকু আমরা শিখি ক্রিম জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করি। তো সবাই একটু, আমরা কিন্তু ক্লাসে আজকে রিয়াকশনও ইউজ করে নিই, চিন্তা করা যায় আপনারা কতটা কৃপণ। ক্লাসে একটু রিয়াকশন ইউজ করেন। আচ্ছা, এবার আসি আমার কলিজার ভাই, কলিজার বোন। আমরা, আপনারা জানেন যে আমরা 47তম বিসিএস এর জন্য ম্যারাথন ব্যাচ রান করেছি। এই 47তম বিসিএস ম্যারাথন ব্যাচ, এই ম্যারাথন ব্যাচে আমরা কিন্তু শুধুমাত্র নামমাত্র কোর্স ফি নিচ্ছি। নামমাত্র কোর্স ফি বলতে আমরা শুধুমাত্র এই হাইলাইটস এর দামগুলো নিচ্ছি, অর্থাৎ এক সেট বই আপনাকে প্রদান করার জন্য আমরা কি করতেছি বলেন? শুধু টাকাটা নিচ্ছি, আমরা কিন্তু অতিরিক্ত কোনো টাকা নিচ্ছি না। যেখানে আমাদের বইয়েরই দাম প্রায় 2000 টাকার মতো, সেখানে আমরা এরকমটাই আপনাদেরকে নিয়ে কি করতেছি বলেন?
ক্লাস করানোর চেষ্টা করতেছি। সো কলিজার ভাই কলিজার বোন যারা আমরা এখানে আছি, আমরা এই 47তম বিসিএস এর ম্যারাথন ব্যাচে ভর্তি হব। এটার টাকাটা আমি উজ্জ্বল রাখলাম না। কেন রাখলাম না? কারণ আপনারা শুধু বইয়ের দামটা দিয়ে ভর্তি হতে পারবেন। আর যারা ভর্তি হবেন, ভর্তির জন্য আমি নাম্বারগুলো এই জায়গায় লিখে দিচ্ছি, আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। কারণ এইভাবে আমরা হচ্ছে সাজেশনমূলক ক্লাসগুলো নিলে দেখবেন যে আপনারা যেখানে 200 মার্ক, 200-র মধ্যে আপনি 150 প্লাস এমনিই দেখবেন এই সাজেশনমূলক ক্লাসগুলো থেকেই কমন পাবেন। 01901-901-51-9501 এগুলো আমাদের হটলাইন নাম্বার। 01901-519502, 01901-519503, 01901-519504 বা 01901-519505। এই নাম্বারগুলো 05 এর পরে 06, 07, 08, 09 এগুলো সবই আমাদের নাম্বার। এই নাম্বারগুলোতে কল করলে আপনারা ইনফরমেশন জানতে পারবেন। এবার আসেন, আপনারা জানেন যে আমরা একদম প্রাইমারির একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি। প্রাইমারি যদি আপনারা একদম নতুন ব্যাচে ভর্তি হতে চান, তো প্রাইমারির একদম নতুন ব্যাচে আপনারা ভর্তি হতে পারবেন। এটার কোর্স ফি হচ্ছে আমাদের 1550 টাকা। এই 1550 টাকার মধ্যে আবার বই পাবেন আপনি 1050 টাকার। যারা বিসিএস এ ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারগুলোতে কল করেন। আজকে আমরাই কল করবো, নাসির স্যার কল ধরবে, সাইদুল স্যার কল ধরবে। আপনাদের যতটুকুতে ভর্তি না, দেখেন আমাদের টার্গেট হচ্ছে 47তম বিসিএস এ অ্যারাউন্ড প্রায় 20,000 স্টুডেন্টকে সার্ভিস প্রদান করা। যার কারণে আমরা আপনাদেরকে শুধুমাত্র বইয়ের দামটা দিয়েই কোর্স করানোর সুযোগ করে দিচ্ছি, যাতে করে আপনাদের ভাগের মানে আপনারা যে প্রিলিতে সাকসেস হবেন এই সাকসেসের ভাগিদারটা আমরা কিছুটা হলেও হইতে পারি। কথা বুঝতে পারছেন? আমাদের টার্গেটটা আমরা ফিল আপ করতে চাচ্ছি। তো বুঝতেই পারছেন, যারা ম্যারাথন ব্যাচে ভর্তি হবেন তারা চোখটা বন্ধ করে এটা প্রত্যাশা করতে পারেন যে আপনি প্রিলিতে যে মার্ক পাওয়া লাগবে তার থেকে অনেক বেশি মার্ক পাবেন। অর্থাৎ আমাদের এটাতে কিন্তু মিশন হচ্ছে 150 প্লাস মার্ক কমন পাওয়া, এই মিশন। কারণ 110টা আমাদের প্রতিটা ক্লাসে আমাদের টার্গেট থাকবে 2 মার্ক করে কমন পাওয়ানো। আমরা 110টা ক্লাস নিব, আবার এখানে এক্সাম পাবেন 146টা। 146টা আপনারা এক্সাম পাবেন। কথা বুঝতে পারছেন কলিজার ভাই কলিজার বোন? এই এরপরে যদি কেউ আমাদের নিবন্ধন ব্যাচে ভর্তি হতে চান, হ্যাঁ ভর্তি হতে পারবেন। নিবন্ধন ব্যাচেও ভর্তি হতে পারবেন। নিবন্ধন ব্যাচের কোর্স ফি হচ্ছে আমাদের 1550 টাকা। এখানেও আপনারা কি করবেন বলেন? নিবন্ধনের কিন্তু এক সেট বই পেয়ে যাবেন। অর্থাৎ প্রাইমারিতে ভর্তি হইলে প্রাইমারির বই পাবেন, নিবন্ধনে ভর্তি হলে নিবন্ধনের বই পাবেন, 10 থেকে 20 গ্রেডে ভর্তি হলে 10 থেকে 20 গ্রেডের বই পাবেন। আর যদি কারো মনে হয় যে না ভাই আমি 10 থেকে 20তম গ্রেড এই কোর্সে ভর্তি হইতে চাই, হ্যাঁ ভর্তি হতে পারবেন। 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে পারবেন। এটারও কোর্স ফি আমরা 1550 টাকায় নিচ্ছি, এবং প্রতিটা কোর্সের সাথে আপনারা কিন্তু বই ফ্রি পাচ্ছেন। আমার কথা কি বুঝতে পারছেন কলেজের ভাই বোন? একজন লেখছেন টাকা নিয়ে প্রতারণা করা হয় কি? এটা জব মেডিসিন। জব মেডিসিনে এখনো পেইড বেসে স্টুডেন্ট 50,000। তো কোনো কিছু কমেন্ট করার আগে ভেবে চিন্তে কমেন্ট করবেন যে আমি কোথায় কমেন্ট করতেছি। কথা বুঝতে পারছেন? আমাদের জব মেডিসিন একটা রেপুটেড প্রতিষ্ঠান। সো এরকম না যে যদু মধু কদুমার্কা কোনো প্রতিষ্ঠান, যে উইরে এসে জুইরে বসছে কোনো প্রতিষ্ঠান, এরকম না। ঠিক আছে? সো জব মেডিসিন সম্পর্কে যারা আগে পড়ছে তাদের সম্পর্কে আগে বুঝে নেবেন। বিসিএস প্রিলিতে ফেল করার, আচ্ছা আচ্ছা আমাদের ক্লাসগুলো কেমন লাগে বলেন? হ্যাঁ একদম বেসিক থেকেই ডেডিকেটেড ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। বেসিক থেকেই আমরা ম্যারাথন ব্যাচের ক্লাসগুলো কিন্তু আমাদের বেসিক থেকেই নিয়ে থাকি আমরা, একদম বেসিক থেকেই নেওয়া হয়। বুঝতে পারছি কলিজার ভাই কলিজার বোন? একটু আমাদের জব মেডিসিনের ক্লাসগুলো কেমন লাগে একটু কমেন্ট করেন তো, একটু কমেন্ট করেন। এই জব মেডিসিনের ক্লাস কেমন লাগে একটু কমেন্ট করেন। জব মেডিসিন কি আমাদের ভালোবাসার জায়গা অর্জন করছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।
বই আপনারা 10টা সাবজেক্টেরই পাবেন, বিসিএস এর জন্য 10টা সাবজেক্টেরই বই পাবেন, কিন্তু আমাদের এই যেমন সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার মিলে একটা বই, তারপরে জিকের সবগুলো মিলায় আমরা একটা বই তৈরি করছি। এই যে জিকের বইটা অনেক মোটা, জিকের সবগুলো মিলায় এইভাবে আপনি টোটাল বই পাবেন হচ্ছে 5টা, কিন্তু 10টা সাবজেক্টেরই লেকচার শিট, লেকচার প্ল্যান এখানে দেওয়া। যেমন আপনাকে যদি আমি একটু খুলাইয়া দেখাই তাহলে বুঝতে পারবেন, যারা ম্যারাথন ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য বলতেছি। দেখেন, এটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার। এখানে সাধারণ বিজ্ঞানের সুন্দর করে লেকচার প্ল্যান অনুসারে টপিকগুলো সহ নিখুঁতভাবে উল্লেখ করা, এবং পরের অধ্যায় থেকে দেখেন কি পরিমাণ বেসিক সহ ব্যাখ্যা করা, কি পরিমাণ বেসিক সহ ব্যাখ্যা করা, কথা বুঝতে পারছেন? এবং একটা টপিক শেষ হওয়ার পরেই এমসিকিউ, একটা টপিকের আগে বেসিক পড়বেন, তারপর এমসিকিউ সলভ করবেন। এভাবেই আমাদের লেকচারগুলো সাজানো। আপনি ইংলিশের জন্য ইংলিশ গ্রামার এবং লিটারেচার একটা বইয়ের মধ্যে দেওয়া। এই দেখেন, প্রথমে গ্রামার, এরপরে গ্রামারের টপিক শেষ হলে পরে লিটারেচার, এভাবেই সাজানো আমাদের প্রতিটা লেকচার শিট। আমরা তো লেকচার শিট থেকে ইনশাল্লাহ 130+ আমরা লেকচার শিট থেকে কমন দেখাবো। এরপরে ম্যাথের জন্য গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা এক বইয়ের মধ্যে আমরা দিয়ে রাখছি। দেখেন, এই যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এই যে পাটিগণিতের লেকচার একভাবে সাজানো, বীজগণিতের লেকচার শিট সাজানো, জ্যামিতির লেকচার শিট আলাদা করে সাজানো, এভাবে এই যে মানসিক দক্ষতার লেকচারগুলো আলাদা করে সাজানো, এবং একেবারে বেসিক থেকে আলোচনা করা। বেসিক থেকে আলোচনা করছি আমরা, বুঝতে পারছি? আমাদের বইগুলো কেমন, একটু যারা বইগুলো পেয়েছেন তারা একটু কমেন্ট করেন তো, কলিজার ভাই, কলিজার বোন। এরপরে বাংলার জন্য বাংলা ভাষা এবং সাহিত্য এক বইয়ের মধ্যে। এরপরে এই যে জিকের ব্যাপারটা আমি বলি, জিকেটা অনেকে 10টা সাবজেক্ট যে বলি, কারণ জিকের মধ্যেই 4টা বই আছে আমাদের। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এই সবগুলো আমরা হচ্ছে একটা বইয়ের মধ্যে ঢুকিয়ে রাখছি লেকচার ওয়াইজ। দেখছেন, এই যে লেকচার 1, মনে করেন লেকচার 1-এ আপনি কি পড়বেন সুন্দর করে বলে দেওয়া আছে। লেকচার 1, প্রাচীন কাল হতে সমসাময়িক কালের ইতিহাস, সৃষ্টি, মানে কৃষ্টি সংস্কৃত প্রবণ, বাঙালি জাতির উদ্ভব বিকাশ, মানে পুরো একেবারে একটা ক্লাসে কোন কোন টপিক আমরা এখানে পুরো টপিকগুলো ছোট ছোট করে আলোচনা করে দিয়ে দিছি। লেকচার 2-তে কি পড়বো, লেকচার 3-তে কি পড়বো, লেকচার 4-এ কি পড়বো, লেকচার 5-এ কি পড়বো, এভাবে সাজানো। এবং এইভাবেই কিন্তু আমাদের লেকচার শিটগুলো ব্যাখ্যা করা। আবার আপডেট নিউজ সম্মিলিত, দেখেন একদম শুরুতে যদি আপনারা দেখেন, ডক্টর ইউনুস দিয়ে শুরু, ডক্টর মোহাম্মদ ইউনুস, বুঝতে পারছি? কলিজার ভাই, কলিজার বোন। উপসহকারী প্রকৌশলীর জন্য আপনি 10 থেকে 20 গ্রেড কোর্সে ভর্তি হবেন। স্যার, আমি নিবন্ধন স্কুল টু এবং 16তম গ্রেডে আবেদন করছি। 16তম গ্রেডের জন্য 10 থেকে 20তম গ্রেডের মধ্যে 16তম গ্রেড পড়ে গেছে, এই কোর্সে ভর্তি হন, এই কোর্সে ভর্তি হইলে এনাফ। বিসিএস এর বই পড়লে কি বিসিএস এ টিকবো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বিসিএস এর আমাদের বইগুলো পড়লে বিসিএস এ টিকবেন ইনশাল্লাহ। এই ক্লাসগুলো অনলাইনে নাকি অনলাইন ক্লাস হলে জুমে হবে? অনলাইনে হবে, জুমে হবে। উপসহকারী প্রকৌশলের জন্য কোন কোর্স? 10 থেকে 20 গ্রেড ক্লাস খুবই ভালো লাগে স্যার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জেসমিন খাতুন, শারমিন হাসান, স্যার অনেক ভালো লাগে ক্লাস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাদেরকে। জব মেডিসিন একেবারেই অসাধারণ, যার সাথে অন্য কোনো প্রতিষ্ঠানের তুলনা করা হয় না। আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান, আপনাদের ভালো লাগা থেকে জব মেডিসিন এগিয়ে চলতেছে। ফরজানা মিমি আপু, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার প্রত্যেকটা ক্লাস ভালো লাগে, জাযাকাল্লাহ খাইরান। এই যে আপনারা ইন্সপায়ারমূলক কমেন্ট করতেছেন, খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো আমাদের। আচ্ছা, আর আজকে যারা সর্বোচ্চ শেয়ার করেছেন, এরকম তো একজন বই পাবেনই, আর একজন হচ্ছে কোর্স ফ্রি পাবেন। সর্বোচ্চ শেয়ারকারী জোবাইর ভাই, দেখেন যে সর্বোচ্চ শেয়ার করছে তাকে একটা বই দিয়ে দিবেন, তাদের মধ্যে একজনকে বই দিয়ে দিবেন, আরেকজনকে হচ্ছে বিসিএস এর কোর্সে অ্যাড করে নেবেন। জোবাইর ভাই একটু মার্ক করে একটু চেক করে দেখে নেন। হ্যাঁ, আপনাদের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করেছেন এবং সর্বোচ্চ মেনশন করেছেন তারা কিন্তু বই পেয়ে যাবেন। হৃদয় ইসলাম শফিক, স্যার আপনার সাথে দেখা চিলাডি রোড, মাহিগঞ্জ রোডে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হৃদয় ইসলাম শফিক ভাই গাড়ির পিছে পিছে হর্ন দিয়ে আসতেছিলেন, মনে পড়ছে আমার। আচ্ছা, জব মেডিসিন মানেই জোস। ওকে, স্মতারা ইতি, স্যার আমি 15 তারিখে প্রাইমারি ব্যাচে ভর্তি হয়েছি, নতুন ব্যাচে ক্লাস করব স্যার, একটু জানাবেন। হ্যাঁ, ক্লাস করতে পারবেন, ক্লাসের রুটিন তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে,
অনেক ভালো প্ল্যাটফর্ম জব মেডিসিন 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি জাজাকাল্লাহ খাইরান। ওকে, ভর্তি হলে বইগুলো আমরা কুরিয়ারে করে পাঠিয়ে দিব। আপনি যদি আমাদের মনে করেন প্রাইমারি ব্যাচে ভর্তি হন, এই প্রাইমারির এক সেট বইয়ে কিন্তু আমরা আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। 10 থেকে 20 গ্রেডে ভর্তি হলে এই বইগুলো পাঠিয়ে দিব। এবং আপনারা যদি বিসিএস এ ভর্তি হন, বিসিএস এর জন্য আপনারা এই 10টা সাবজেক্টের বই আপনাদেরকে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। এই যে বইগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিব। এরপরে যদি আপনারা নিবন্ধনে ভর্তি হন, নিবন্ধনের জন্য আপনারা এই যে এই 4টা সাবজেক্টের বই কিন্তু পেয়ে যাবেন। গণিত, সাধারণ জ্ঞান, বাংলা, ইংলিশ। এই বইগুলো পড়লে বাজারে কোনো বইও আপনাকে পড়া লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, আমাকে একটা বই গিফট করেন। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকলে বই এমনি গিফট পাবেন। স্যার, আমি 47তম বিসিএস এর অ্যাডভান্স কোর্সে ভর্তি আছি, এখন কি ম্যারাথন কোর্সে ভর্তি হব? হ্যাঁ, হতে পারেন। ম্যারাথন ব্যাচে ক্লাস করেন, বিশেষ স্যার অবশ্যই দেওয়া হবে। আপনি এই নাম্বারগুলোতে কল করেন 01901519501। এছাড়াও আপনাদেরকে আরেকটা সুযোগ করে দিচ্ছি, যারা বিশেষ করে আজকে রাত্রে এখন 9টা বাজে 10টার মধ্যে যারা ভর্তি হতে চাচ্ছেন বিশেষ সারে অর্থাৎ 47তম বিসিএস এর ম্যারাথন ব্যাচে, তাদের ভর্তির জন্য আমি আমাদের মানবতার ফেরিওয়ালার নাম্বার দিয়ে দিচ্ছি। কারণ আমাদের এই ম্যারাথন ব্যাচে মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করতেছেন আমাদের নাসির স্যার। এই নাসির স্যারের নাম্বারে আপনারা কল করবেন। আমি নাসির স্যারের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 01755072190 এই নাসির স্যারের নাম্বারে কল করে আপনারা এখানে শুধু কল করবেন বিসিএস ম্যারাথন ব্যাচ সংক্রান্ত। বিসিএস ম্যারাথনের বাইরে কেউ কল করেন না, তাহলে স্যার আবার রাগ করবেন। কারণ অন্যান্য জায়গায় অন্যান্য কোর্সে আমাদের কোনো করার থাকবে না। কারণ আমরা এই বছরে আমাদের টার্গেট হচ্ছে প্রায় 20,000 স্টুডেন্টকে পড়ানো এবং 47তম বিসিএস এ সবাইকে সফল করানো। তো আপনারা এই নাম্বারে নাসির স্যারকে কল করলে আপনারা এই 47তম বিসিএস এর ম্যারাথন ব্যাচে ভর্তির ইনফরমেশন পেয়ে যাবেন এবং যতটুকু অফারে মানে যতটুকু বইয়ের দাম ততটুকু নিয়ে আপনাদেরকে আমরা কোর্স অনার করব ইনশাআল্লাহ। অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ওকে, তো ঠিক আছে কলেজের ভাই, কলেজের বোন, আমি আর সময় নিচ্ছি না। স্যার 10 থেকে 20 গ্রেডে আছি, বিসিএস এর এক সেট বই চাই। বই নিতে গেলে কোর্সে ভর্তি হতে হবে স্যার। তার একটা কথা ছিল। আচ্ছা বলেন। দিনদার হুজুরানির অপেক্ষায়। আচ্ছা, আইডির নাম হচ্ছে দিনদার হুজুরানির অপেক্ষায়। অমিত শাহ, জব মেডিসিনের ক্লাস অনেক ভালো হয়, আমার বন্ধুদের ভর্তি করেছি। মাশাআল্লাহ অমিত শাহ ভাই। অমিত শাহ ভাই খুব শীঘ্রই সফল হবেন। অমিত শাহ ভাই প্রতিটা ক্লাসে আমি তাকে উপস্থিত দেখি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আর যারা ভর্তি হবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন। আর যারা বিসিএস ম্যারাথন ব্যাচে ভর্তি হবেন তারা নাসির স্যারের এই নাম্বারে কল করেন 01755072190। ওকে, আল্লাহ হাফেজ।